আপনি তো কোনো পলিটিক্যাল পার্টির নেতৃত্বে তো না, অভ্যুত্থানটা হয়নি, না, তো আপনি না। কেন ওদের দলের কথা বলছেন? তো এটা তো অযথা কুতর্ক করছেন আপনি। আমরা সিম্পল আমি ব্যাপারটা বলবো হচ্ছে, কেন, এটা তাদের দাবি। আপনি আপনি একতরফা আমাকে ব্লেম করছেন, এটা তাদের দাবি। এটা আমি উত্তরটা দিচ্ছি, শুনছেন না তো আপনি? এটা তো বারবার তো বলার আচ্ছা, দরকার বলুন। নেই। মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতিদিনই কি এম্বাসি গুলোতে যায় নাই আমাদের রাজনৈতিক দলগুলা? পার্টিতে যায় নাই, তাদের মদ হুম, খাই নাই, তাদের চিজ হুম। খাই নাই, তাদের পনির খাই নাই, তাদের পার্টিতে যায় নাই? আপনি কি 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 প্রশ্ন করছেন আমার? আপনি দেখছেন না এটা সরাসরি করে, যেটা আন্তর্জাতিক না, আইনের। পার্টিতে গিয়ে মদ খেলে খাওয়া দাওয়া করলেই কি একটা প্লট নির্মাণ করা হয়ে যায়? মার্কিনীদের স্বার্থটা কি ছিল? শুধুমাত্র আওয়ামী শাসনটাকে উৎখাত করা, নাকি আরো কোনো গভীর কোনো পরিকল্পনা ছিল? আওয়ামী লীগ যে সকল গুম এবং যে সকল মানবাধিকার পূর্ণ করেছে, এটা হুম। তাদের পক্ষে, তারা হাসিনাকে সরাতে পেরেছে এবং তারা সরাতে পেরেছে। তারা তো রাষ্ট্র ব্যবস্থা বদল চায় না। জাতিসংঘ প্রথম বলেছে যে 5ই আগস্টের আগে যে 852 জনের কথা বলছে সরকারি ভাবে, 837 অথবা 852, তারা একবারে 1500 জনের হত্যাকাণ্ডের কথা বললো। কিন্তু তারা আলাদাভাবে কোনো হিসাব দেখালো না যে 5ই আগস্টের আগে কতজন, 5ই আগস্টের পরে কতজন। এটা নিয়ে এই আলোচনাগুলো আমরা পরে করি। এগুলো হেটোরিক্যাল, এগুলো আলোচনা করে লাভ নাই। আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। আজকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন কবি, দার্শনিক এবং রাষ্ট্রচিন্তক, এবং বিশেষ করে এই মুহূর্তে অনেক বেশি আলোচিত ব্যক্তিত্ব ফরহাদ মজহার। জনাব ফরহাদ মজহার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। অনেক 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 ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আপনার কাছ থেকে শুরুতেই যেটি জানতে চাই, একটা রাজনৈতিক ডামাডোল এই মুহূর্তে অবস্থান করছে, চরম একটি অনিশ্চয়তা। এই মুহূর্তে আপনার কাছে কোন বিষয়টিকে রাজনৈতিক সবচেয়ে বড় সংকট বলে মনে হচ্ছে? এবং অবশ্যই আমার একটু বিনত বিনত অনুরোধ থাকবে, সাধারণ মানুষ যাতে আপনার কথাগুলো এমনিতেই বোঝে, তারপর আরো বেশি সাধারণ করে একটু বলা। দেখুন, আমি তো সাধারণ মানুষ, কিন্তু আমার কথা বোঝে। আমার কাছে জি। যারা কম বোঝে তারা হলো তথাকথিত শিক্ষিত এলিট শ্রেণী, যারা, হ্যাঁ, আমার সাধু খুব ভালো করে বুঝে তারা আমি কি বলতে চাইছি। আচ্ছা। তাদের সম্পর্কে তারা খুবই সচেতন। জি। প্রথম হচ্ছে যে, আপনি যেটা যেটা প্রশ্নটা হলো কি, অস্বস্তি হচ্ছে বাংলাদেশে পরিস্থিতি নিয়ে, হ্যাঁ। অস্থিতিশীলতা নিয়ে, এটা যে প্রশ্ন আপনার। জি। একটা সামাজিক অস্থিরতা রয়েছে, একটা রাজনৈতিক সংকট, নির্বাচন নিয়ে একটা ঘোরতর সন্দেহ, সংশয়। বুঝতে এবং পেরেছেন? আমি জি। এগুলো কিচ্ছু দেখছি না, কিন্তু এই কথাগুলো আচ্ছা। বলার মানে হলো যে জনগণ যে গণ অভ্যুত্থানটা করেছে তাকে দমন করবার বয়ান এগুলা। আচ্ছা। স্থিতিশীলতা হয়েছে, অস্থিতি আসছে, আমাদের শান্তি শৃঙ্খলা লাগবে, তো আমাদের পুলিশি ব্যবস্থা আগের মতো লাগবে, আবার শেখ হাসিনাকে ফেরত আনতে হবে। এগুলো তো ওইসব বয়ান, এসব তো ঠিক না। কারণ পলিটিক্যাল হুম। যে ট্রান্সফরমেশনটা অবশ্যই সংঘাতপূর্ণ। আমরা কি 71 মুক্তিযুদ্ধ কি সংঘাত ছাড়া পেরেছি? নিশ্চয় তো না। সেটা কিছু হয়নি বাংলাদেশ। তার ফলে আমি মনে করি যে এই কথাগুলো যারা বলছে, স্থিতিশীলতার কথা, শান্তির কথা, নির্বাচন দিতে হবে, এসবই কিন্তু আপনার গণ অভ্যুত্থানকে নস্যাৎ করবার এটা একটা তত্ত্ব। এবং এই গরিব মানুষকে, মেহনতি শ্রেণীকে যারা বঞ্চিত দীর্ঘকাল ধরে, আবারও তাদেরকে বঞ্চিত করবার এটা আরেকটা বয়ান। এবং মিডিয়া এখানে খুব সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এই বয়ান হ্যাঁ, তৈরিতে। সেই প্রশ্ন বন। করুন। জি, আমি বঞ্চিত, অবহেলিত, নিষ্পেষিত মানুষের যে আকাঙ্ক্ষাটি ছিল একটা গণতান্ত্রিক রাষ্ট্র, এটাই তো মূল চাওয়া ছিল তাদের। সেই নিশ্চয়ই রাষ্ট্রকে, অবশ্যই। তাহলে সেই রাষ্ট্র ফিরে পেতে যথেষ্ট সংশয়, আমি আবারও বলছি, অথবা আপনি যদি আমাদেরকে একটু সহজ করে বলেন, যেহেতু আপনি অনেক কথা বলছেন, আমরা জানতে চাইছি বিধায় আপনি বলছেন, হয়তো আমরা বুঝতে পারছি না, আহ সেই সহজ পথটি কোথায়? এবং আদৌ আপনি যেগুলো বলছেন যে প্রথমে রাষ্ট্র ব্যবস্থাকে চেঞ্জ করতে হবে, অবশ্যই আমরা সবাই এর সঙ্গে একমত, কিন্তু সেই রাষ্ট্র ব্যবস্থাকে চেঞ্জ করবে কারা? আচ্ছা, প্রথমত আপনি কিন্তু আমার লেখা পড়েন নাই মনোযোগ দিয়ে। এগুলো অবশ্যই, অবশ্যই পড়ি। না না অবশ্যই পড়েন। পড়ি। গণঅভ্যুত্থান এবং আচ্ছা। গঠন, জি। এই এই নামের মধ্যে এটা 2023 সালে বেরিয়েছে। ফলে হুম। গঠন শব্দের মধ্যে কিন্তু সব, গঠন বলতে কি বুঝি সবই কিন্তু ব্যাখ্যা করা আছে। না, আমি পড়েছি বিধায় আমি জেনে গেলাম, সেই অর্থ বলছি না। আমি প্রথমে বলেছি সাধারণ না, মানুষ আপনার কাছ থেকে জানতে চাই। প্রশ্নটা কিন্তু দেখুন, আমি কিন্তু বারবার বহুভাবে কিন্তু এটা ব্যাখ্যা করেছি। জি। প্রথম কথা হয়েছে যে 5ই অগাস্টে একটা গণ অভ্যুত্থান হয়েছে, হুম, হুম। এটা একটা ইতিবাচক ঘটনা। কিন্তু জি। 8ই অগাস্টে একটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে, এটা তো আমি লিখেছি বারবারই। জি। সাংবিধানিক প্রতিবিপ্লব মানে গণ অভ্যুত্থানকে নস্যাৎ করার জন্য পুরনো সংবিধান আবার চাপিয়ে দেওয়া হয়েছে।
এবং পুরনো সংবিধান চাপিয়ে দেওয়ার পরে এই বিভিন্ন রকম বয়ান শুরু হয়েছে, যে নির্বাচনের বয়ান, জাতীয় ঐক্যমত, শান্তি শৃঙ্খলা, অস্থিতিশীলতা, এই নানান রকম বয়ান, যাতে এই জনগণ আর কিছুতেই এই ফিরে না যায়, যে এই গণঅভ্যুত্থানকে ভয় পায়। ফলে এই যে ভীতি তৈরি করা, এই ভীতি তৈরি করে তো আপনার শেখ হাসিনাকে ফেরত আনতেছি আমরা। ফলে এটা তো বুঝতে পারে জনগণ, যত বোকা তা তো না, তারা তো বুঝতে পারছে ওটা। কারণ গণঅভ্যুত্থান তো আমরা কমপ্লিট করতে দিই না এখনো পর্যন্ত, কিন্তু আপনার শেখ হাসিনা নিয়োজিত আপনার যে প্রেসিডেন্ট থেকে শুরু করে সকল আমলারা প্রতিষ্ঠিত আছে, সমস্ত ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো একইভাবে কিন্তু লুটপাট করে যাচ্ছে, একই জিনিস, স্ট্রাকচারে কোনো পরিবর্তন হয়নি। ফলে জাস্ট একটা ব্যক্তিকে, এখন কি চলছে, একজন ব্যক্তিকে সরাই দেবেন, এখন বলছে পত্রিকা পরিষ্কার করে আওয়ামী লীগ আসুক শেখ হাসিনাকে বাদ দিয়ে। আমরা তো শেখ হাসিনার ব্যক্তি আকারে তো লড়াই করিনি, এটা তো একটা ব্যবস্থাকে নতুন করে পুনর্গঠনের জন্য লড়াইটা করেছে। ফলে ফ্যাসিস্ট শক্তি নতুন যে বয়ান তৈরি করছে, এই বয়ানটাই হতেছে এখনকার এই বয়ান, যেটা এই দেখেন জাতীয় ঐক্যমত্য, আসলে একটা কথা, আমাদের জাতীয় ঐক্যমত্য কায়েম করতে হবে। আরে ভাই, ঐক্যমত্য তো হয়েই আছে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে, আবার কি জাতীয় ঐক্যমত্য হবে? কারণ গণঅভ্যুত্থান তো একটা ঐক্যমত্য না হলে তো কি করে শেখ হাসিনাকে উৎখাত করা হলো? এখান থেকে আমি একটা প্রশ্ন করতে চাই যে অবশ্যই জন আকাঙ্ক্ষা বা গণ আকাঙ্ক্ষাকে আমাদেরকে প্রাধান্য দিতে হবে এবং তাদের যে চাওয়াটি ছিল সেটি অবশ্যই বাস্তবায়ন করতে হবে। কিন্তু সেই গণ আকাঙ্ক্ষা যাদের, সেই গণ মানুষই তো বিভিন্ন ভাবে ডিভাইডেড। এখানে বিএনপি প্রতিনিধিত্ব করছে, তাদের অনুসারী আছে, জামায়াত ইসলামী প্রতিনিধিত্ব করছে, তারা আছে, এনসিপি রয়েছে, যারা যেই রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মানুষেরা রয়েছে। তাহলে আমি কোনটাকে গণ আকাঙ্ক্ষা বলে ধরে নেব? আচ্ছা, প্রথম বলে গণঅভ্যুত্থান কারা করেছে? সাধারণ মানুষ। এবং ইভেন আমি যেটি দেখেছি, রাজনৈতিক দল ছিল। আপনি আপনি আমার প্রশ্ন উত্তর দেন, কারণ আপনি প্রশ্নের ফ্রেমিং এর মধ্যে কিন্তু আওয়ামী বয়ান আছে। প্রথমত আপনি গণঅভ্যুত্থানটা করেছে কারা? জনগণ। রাজনৈতিক দল করে তো, রাজনৈতিক দল থাকে তখন কি রাজনৈতিক দল ছিল না বাংলাদেশে? ছিল, তাদের পরোক্ষ ইনভলভমেন্ট ছিল, সেটা ভিন্ন কথা। তাহলে ওদেরকে পরোক্ষ রাখেন, এখন ওদেরকে আপনি আবার প্রত্যক্ষ করছেন কেন? খুব ভালো কথা। জনগণ ছিল, এই জনগণ তো কোনো না কোনো দলের অনুসারী। আরে ভাই, ওরা তো গণঅভ্যুত্থান, তো ওরা তো গণঅভ্যুত্থানটা করে নাই, আপনি তো সিম্পল যুক্তি ওটা। ফলে তারা তো বলছেন আপনি তারা পরোক্ষ হয়েছিল, ভালো মেনে নিচ্ছি আমি, ওটা ছিল সত্যি কথাই। তাহলে আপনি দলের কথা কেন বলছেন? জনগণ বলেন না, তাহলে জনগণের মধ্যে জনগণের প্রতিনিধি কি নাই আজকে? যেসব ছাত্র তরুণরা লড়াই করেছে, আমরা যারা লড়াই করেছি দীর্ঘ বছর বছর তার বিভিন্ন সময়, যারা এই যে আন্তর্জাতিক ভাবে এই যে পিনাকি বলুন, কি ইলিয়াস বলুন, কি আছে কনক সারার বলুন, তারা কি লড়াই করে নাই? বহু লোক লড়াই, ওরা কই? ওরা কি করে হারিয়ে গেল? ওদের কি করে মার্জিনাল করে দেওয়া হলো? তাহলে এগুলো তো বললে তো চলবে না, কারণ আপনারা তো বারবারই ওই ভাষাটা ব্যবহার করছেন যে একমাত্র রাজনৈতিক দলই পারবে। তো রাজনৈতিক দলই তো বাংলাদেশকে ফ্যাসিবাদ তৈরি করেছে, ফ্যাসিস্ট শক্তি তৈরি করেছে, ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা তৈরি করেছে। আপনারা যখন সংস্কার বলেন, এটা তো বিএনপির দাবি সংস্কার, জনগণ তো সংস্কার বলে নাই, জনগণ তো গঠন বলেছে। আর জনগণের আমরা ওটা ধরে নেব কিভাবে যে জনগণ এখন সংস্কারের বিরুদ্ধে বলছে না পক্ষে বলছে? এগুলো হলো খুব সিম্পল, কেন ধরতে পারবেন না? আপনি সাংবাদিক না? গণঅভ্যুত্থানটা জনগণ করেছে, তো জনগণ তো তাদের নিজস্ব প্রতিষ্ঠান, নিজস্ব সংগঠন করে তুলবে, তারা তো করে তুলছে। এখন এটা লড়াইয়ের ব্যাপার। এখন আপনার ভাষাটা হয়ে গেছে একদম এক্সিস্টিং যারা পাওয়ার, এদের ভাষা। তাহলে তো আমি কি করে আপনাকে কথা বলবো? আপনি ভাষাটা বদলান আগে, কারণ জনগণই তো গুরুত্বপূর্ণ। আমি রাজনৈতিক দলের আলোচনাটা কেন করছেন? তাহলে আমাকে এখন বলুন যে আমি যে লেখাগুলো লিখেছি একটা একটা ধাপের পর ধাপ, যে এখন একটা সাংবিধানিক প্রতি বিপ্লব হয়েছে, ফলে এখন আমাদের লড়াইটা হচ্ছে সাংবিধানিক প্রতি বিপ্লবের পক্ষে। তো জনগণ তো করছে, তারা কি বসে আছে? ফাদবাজার যারা অংশগ্রহণ করেছিলেন, আমি বারবার এক কথা বলছি যে সেখানে সব শ্রেণী পেশা, দলীয় আদর্শের মানুষেরা ছিলেন, ইভেন আওয়ামী লীগের অনুসারী লোকজনেরা ছিলেন। এখন বিষয় হচ্ছে আপনি এনসিপির কথা বলছেন, এনসিপি কি টোটাল জনগোষ্ঠীকে প্রতিনিধিত্ব করে? সেটা হলো গণঅভ্যুত্থান হয়ে যাওয়ার পরে দলগুলো এই গণঅভ্যুত্থানের ফল তাদের নিজেদের বাক্যে বা তাদের নিজেদের পক্ষে নেবার জন্য তারা এখন পলিটিক্যাল লড়াইটা করছে, হুইচ ইজ ফাইন, অসুবিধা নেই, এটা তো করতেই পারে। এখন তারা নিজেদের দখলে নেবার জন্য গণঅভ্যুত্থানকে কি কি ধরনের ভাষা ব্যবহার করে, এটাই আমরা আগে আলোচনা করছিলাম, যে বাংলাদেশ অস্থিতিশীল হয়ে যাবে, বাংলাদেশে কোনো সংবিধান না থাকলে চলবে না, আইনের শাসন লাগবে, জাতীয় ঐক্য লাগবে। জাতীয় ঐক্যমত বলতে জনগণের ঐক্য না,
জাতীয় ঐক্যমত মধ্যে দলগুলোর মধ্যে ঐক্য, এবং ইতিমধ্যে বিভিন্ন রকম কমিশন তৈরি হচ্ছে জনগণকে বাদ দেয়। দেশে বিদেশ থেকে বড় বড় এক্সপার্ট আনা হচ্ছে, জনগণ নাই। তারা কিন্তু এর যারা আসছে এরা কেউ কিন্তু গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেন না, অধিকাংশই। তো ফলে এইটা হলো সমস্যা, আপনি সমস্যাটাকে চিহ্নিত করেন। তাহলে এই যে সমস্যাকে সলভ না করলে তো বাংলাদেশটা অস্থিতিশীল হবে। ঠিক আছে, তার সঙ্গে আপনি যুক্ত করছেন। হ্যাঁ, তারপরে ঠিক আছে, বলুন। আমি কি প্রশ্ন করতে পারি এখন? এবার করুন। আচ্ছা, অবশ্যই আপনি বলছেন জনগণের ঐক্যমত দরকার। আমি বারবার ওটি বোঝার চেষ্টা করছি, জনগণের ঐক্যমত বোঝার ব্যারোমিটারটি কি? জনগণ তো গড়ে উঠেছে লম্বা লড়াইয়ের মধ্য দিয়ে। এই লড়াইটা কি ছিল? ফ্যাসিবাদ বিরোধী যারা, এরা হলো জনগণ। ফ্যাসিস্ট শক্তি বিরোধী যারা, এরা হলো জনগণ। আর এই যে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যারা লড়াই, এরা হলো জনগণ। তো এই জনগণ 71 সালের আগে কি আপনি পাকিস্তানের যারা আমাদেরকে মারছে দেখে জনগণ বলবেন? 71-এ যখন যুদ্ধ হয়েছিল তখন জনগণ বলতে, আমরা তো পাকিস্তানের অন্তর্ভুক্ত ছিলাম, তো পাকিস্তানের জনগণ কি জনগণ ছিল আমাদের চিন্তার মধ্যে? তারা আমাদের শত্রু ছিল না? ছিল কিনা? তাহলে এখন নিশ্চয়ই আপনি তাদেরকে জনগণ বলে হাজির করতে চাইছেন, তারা তো জনগণের শত্রু। এখন যাদেরকে আপনি কিন্তু কিন্তু যেই জনগণের ইনভলভমেন্ট ছিল, যে সাধারণ মানুষেরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছিল, আমি তো নিজে সংবাদকর্মী হিসেবে রাজপথে ছিলাম। তারা তো আওয়ামী লীগ আকারে পার্টিসিপেট করেন, আপনি কেন এক কথা বারবার বলছেন? আমরা আওয়ামী লীগ আকারে আপনি দেখেছেন কোন আওয়ামী লীগের ব্যানার? আপনি কি দেখেছেন কোন বিএনপির ব্যানার? আপনি কোন রাজনৈতিক দলের ব্যানার দেখেছেন? না না না, আপনি ভুল করছেন এগুলা। কারণ সেটা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন। এখন এই ভিন্ন ব্যানারটাকে নষ্ট করার জন্য ক্রমাগত ছাত্রদের বিরুদ্ধে অপপ্রচার, ছাত্ররা এটা করছে, ছাত্ররা ওটা করছে, তরুণরা এই করছে, তরুণরা ওই খারাপ করছে, এই রাজনৈতিক দলগুলো এই প্রভাকাণ্ডা শুরু করেছে। তার সঙ্গে আমি মনে করি আমরা গণমাধ্যমের আমরা যুক্ত হওয়া উচিত নয়। হিস্ট্রি হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই গণঅভ্যুত্থানটা হয়েছে, ওই কোন রাজনৈতিক দলের ব্যানারে হয় নাই। ফলে জনগণ বলতে বুঝবো আমরা তারাই যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে অংশগ্রহণ করেছে, তারাই জনগণ, এবং তারা কখনো রাজনৈতিক পরিচয় করে নাই। ওই বৈষ্ণববিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটি গড়ে উঠেছিল, সেখানে যেমন সাধারণ শিক্ষার্থীদের নেতৃত্ব থেকে একটা জায়গা ছিল, ছাত্র দল ছিল, ছাত্র শিবির ছিল। এখন ওরা তো কেউ বলে না আমরা ছাত্র দল আকারে আসছি, কেউ তো দাবি করে নাই। কিন্তু এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটি একটা পার্ট হয়ে গেল। আমি তো বলি, আমি আপনাকে আপনার সমস্যাটা কি বলি আপনাকে। আপনি ছাত্র দল, ছাত্র আওয়ামী লীগ, ফাওয়ামী লীগ এগুলো বলে আপনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যে নেতৃত্ব, যে ব্যানারটা, এটাকে আপনি বলবো কেন? এটা আমি বলবো কেন? যারা ছাত্র দল, ছাত্র শিবির, যারা একসাথে লড়াই করেছে, তারাই বলছে তাদের কথা। ওরা কি ব্যানার নিয়েছিল? ব্যানার নিয়েছিল না। এখন এই বৈষম্য তারা বলছে, আমি বলি জনাব ফরহাদ মজার, আমি একটু তাদের বক্তব্যটাই বলি, এটা আমার বক্তব্য নয়। নিশ্চয়ই আপনি তাদের মুখ থেকে অনেকবার শুনেছেন, অসংখ্যবার শুনেছেন। না, এবারটা আপনি এটা যদি বলেন তো আমি বলবো যে আপনি খুব অন্যায় করছেন, কারণ আপনি একান্তই একটা বিশেষ কিছু দলগুলোকে তাদের পরিচয়কে, এটা আমাদের সমস্যা। এখন আপনার মতের সাথে যদি না মিলে, এখন আপনি দলীয় সাইনবোর্ড দিয়ে আমাকে যে কোনো এক জায়গায় ঠেলে দিবেন। এটা শুনুন, আমি এটা তো আমার মতের সঙ্গে মিল অমিলের ব্যাপার না। আপনি ফ্যাকচুয়ালি একটা সাংবাদিক আকারে ফ্যাকচুয়ালি মিথ্যা কথা বলছেন। আমি সেই ফ্যাকচুয়ালি তথ্য আপনার সামনে দিচ্ছি। নিশ্চয়ই আমাকে বলেন না ছাত্র দলের ব্যানার কোথায় ছিল? আচ্ছা, আমি যেটা ছিল না, কিন্তু আমি যেটা বুঝাচ্ছি আপনাকে, এখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শেষ করতে দিন, আপনি প্রশ্ন করলে তো হবে না, শুনুন নাকি। আপনি যদি বলতে থাকেন আমি শুনবো আপনার কথা। ফাইন, আমার কথা শুনতে, আমার কথা বলুন, আমি বলতে দিন। আমার প্রথমত হলো যে বিএনপি টিএনপি তো চেষ্টা করেছে এর আগে, এটা বলতে পারে না। আমি তো লিখেছি যে খালেদা জিয়ার অবদান আছে গণঅভ্যুত্থানে, কিন্তু তিনি তো জাতীয়তাবাদী দল আকারে অভ্যুত্থানটা হয়নি। আপনি তো কোন পলিটিক্যাল পার্টির নেতৃত্বে তো অভ্যুত্থানটা হয়নি, তো আপনি কেন ওদের দলের কথা বলছেন? এটা তো অযথা কুতর্ক করছেন আপনি। আমরা সিম্পলি তাদের দাবি, আপনি একতরফা আমাকে ব্লেম করছেন, তাদের দাবি। এটা আমি উত্তরটা দিচ্ছি, শুনছেন না তো আপনি? এটা তো বারবার তো বলার দরকার নেই। আমার তো লেখার মধ্যে আছে, বারবার বলেছি আমরা, এবং তারাও তো বলে না কখনো। আমি যখন সামনে দিয়ে তারাও তো এই প্রশ্ন করে না, প্রত্যেককে একমত যে আমরা অবদান আছে, আমি মনে করি তাদের অবদান আছে। কিন্তু যখনই আপনি জনগণ কথাটা দেখেন, শুরুতে জনগণ কাকে বলি? জনগণ হলো যখন তাদের তথাকথিত দলীয় পরিচয় বাদ দিয়ে আমরা একটা সামষ্টিক
একটা জনগণের শক্তি আকারে হাজির হয়েছি। জনগণের সে সামষ্টিক শক্তির নাম হলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এটা রূপ নিল বৈষম্য বিরোধী আন্দোলন। এটা হলো জনগণ। ফলে ওই নামটাকে যখন আপনি বাদ দেন জনগণ থেকে, তখন আপনি অবশ্যই এই পুরনো ফ্যাসিস্টদের, পুরনো ফ্যাসিবাদীদের পক্ষে আপনি চলে যান। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে আপনি নামটাকে আপনি একেবারে মুছে ফেলতে চান হিস্ট্রি থেকে। ফলে সেই জন্য পরবর্তীকালে আমরা যখন দেখেছি ছাত্র আন্দোলন গড়ে উঠেছে, ছাত্র জনতার সঙ্গে সৈনিকরা যোগ দিয়েছে, এবং যে ব্যানারটা ছিল সেই জনগণের যে নাম, যেটাকে আপনি বলছেন জনগণ বলতে কিছু নাই, একমত, সেই জনগণের নামই ছিল বৈষম্য বিরোধী ছাত্র তরুণদের আন্দোলন। এই হলো ব্যানার। জনগণ তো কংক্রিট আগে ছিল, তারা তো কিছু ছিল না। তাহলে এই কথা কেন বলছি জনগণ মানে বিমুক্ত? জনগণ তো কখনোই বিমুক্ত থাকে না। ফরাসি বিপ্লবে জনগণ বিমুক্ত ছিল না, সেখানেও তাদের একটা ব্যানার ছিল, জনগণের ব্যানার। তখন আপনার যে স্টেট গুলো ছিল, 3টে স্টেট, সেই 3টে স্টেটের বিরুদ্ধে তার সবচেয়ে বিখ্যাত যে লেখক যে সিএসএস, তার যে লেখা পড়েন, যে বিপ্লবী যে লেখা, যার রেভলিউশন, তারা তো জনগণের পক্ষে লড়াইটা করেছে। তারা কি রাজতন্ত্রের পক্ষে লড়াই করেছে? রাজতন্ত্রকে উৎখাত করেছে লড়াই। সেখান থেকে গণতন্ত্র কায়েম হয়েছে। ফলে আমরা আগে কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করি, বাংলাদেশের সেই কনসেপচুয়াল পার্টটা আমরা প্রয়োগ করার চেষ্টা করি, তাহলে আমরা বাংলাদেশের এখনকার রাজনীতিটা বুঝবো। ঠিক আছে, এই হলো কথা আমার দেখতে। জি বলুন। ঠিক আছে, এখন আমার একটু পাল্টা প্রশ্ন আছে বোঝার জন্য আপনার কাছে। বৈষম্য বিরোধী প্ল্যাটফর্ম মানেই জনগণ, আপনি তো এটাই বলার চেষ্টা করছেন, তাই না? বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মের নামে জনগণ একত্রিত হয়েছে। জনগণ তো, আপনি উত্তর দিচ্ছেন জনগণ এটা বিমূর্ত। আমি যে জনগণ কখনোই বিমূর্ত থাকে না। আমি বিমূর্ত বলিনি তো, আমি বিমূর্ত বলিনি, বরং মূর্তিমান, বরং মূর্তিমান সব দলের মধ্যে থেকে ছিল, আমি সেটাই বলার চেষ্টা করছি। আপনার নাম, ধরুন আপনার নাম, আমার নাম ফরাদ মাজার, তো আমি তো একটা মুক্তি, আমি তো মানুষ না। ফরাদ মাজার সুনির্দিষ্ট নাম হলো ফরাদ মাজার। ঠিক, মানুষ হলো বিমুক্ত, জনগণ বিমুক্ত। আর এই ঐতিহাসিক মুহূর্তে যখন গণঅভ্যুত্থানটা ঘটেছে, তখন জনগণ যে পরিচয়ে হাজির হয়েছিল তার নামই ছিল বৈষম্য বিরোধী আপনার আন্দোলন। এই কথা, জনগণ অবিমুক্ত না। জি, এখন এখন আমি কিন্তু রেফারেন্স দিয়ে বলছি, কোট আনকোট বলছি, এবং নিশ্চয়ই আপনি এর সঙ্গে একমত হবেন। অসংখ্যবার দেখেছে এই নিউজ। আমি বিএনপি জামাত ইসলামী বাদ দিলাম, ছাত্র শিবির, ছাত্র দল, তারা দাবি করছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা স্বীকার করেছেন, হ্যাঁ আমরা সবাই একসাথে লড়াই করেছি, একসাথে পরামর্শ করে পরবর্তী করণীয় ঠিক করেছি। এখন ছাত্র দল থেকে, ছাত্র শিবির থেকে ছিল, আবার বৈষম্য বিরোধী নেতৃত্বে যারা ছিল তারাও ছিল। এখন এইগুলো তো আলাদা হয়ে গেছে, তাই না? এখন উমামা ফাতেমা, আমি একটু বলি, উমামা ফাতেমা বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম মুখপাত্র, তিনি পদত্যাগ করলেন। তিনি বললেন যে এই আন্দোলন ছিনতাই হয়ে গেছে, বৈষম্য বিরোধী আন্দোলন। আমি দলের কথা বাদ দিলাম, উমামা বৈষম্য বিরোধী আন্দোলনের মুখপাত্র হিসেবেই তিনি রিজাইন করলেন। তাহলে এই জায়গাগুলোতে আমরা কি বলবো, যে আমরা এখন তাহলে বৈষম্য বিরোধী নামটা টিকে আছে বিধায় পুরো জনগণকে ধরে নেব এই ব্যানারের পেছনে, নাকি যারা ছিল অন্যান্য স্টেক হোল্ডার, যারা অংশীজন, তাদেরটাও আমরা বিবেচনায় নিব? নেব না। আমরা হিস্ট্রিকে হিস্ট্রি আকারে বিবেচনা। প্রথমত ফাতেমা ওর একদম সঠিক কথা বলেছে, ও তো বলছে চিন্তা হয়ে গেছে। আর আমি এটাকে শুধুমাত্র একটা তাত্ত্বিক ভাষায় বলেছি, সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে 8 তারিখে। এটা তো একই কথা, ও ঠিকই বলছি। আর ফাতেমাকে আমি শুধু তাই না, ওকে আমি খুব রেসপেক্ট করবো, কারণ সে একটা মাত্র মেয়ে, সে দুঃসাহস দেখিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের পুরস্কার সে প্রত্যাখ্যান করেছে। ফলে তার মধ্যে তো জনগণের স্পিরিটটা আছে, ও তো সিম্বলাইজ করে জনগণ এখন। ফলে ডেফিনেটলি সাংবিধানিক প্রতি বিপ্লবের পরে যারাই বলছে এটা সাংবিধানিক প্রতি বিপ্লব হয়েছে বা বিপ্লবটা ছিনতাই হয়ে গেছে, এটা আবারও পলিটিক্যাল পার্টিগুলো এটাকে নিজেদের দখলে নিয়ে যেতে চায়, তো তারা তো সকলে ঠিক বলছে, আমি তাই বলছি, এটা তো নতুন কিছু না। ফলে এই লড়াই তো চলবেই। একটা গণঅভ্যুত্থানের পরে সেটা সব দেশে হয়েছে। একটা গণঅভ্যুত্থানের পরে নানান রকম ধারা গড়ে উঠবে, তারা এটার পক্ষে থাকবে, কেউ বিপক্ষে থাকবে, এতে তো বিস্মিত হওয়ার কিছু নাই। ফলে আগামী দিনের লড়াইটা স্থির হবে শেষ পর্যন্ত জনগণের এই স্পিরিটটা, তার যে গণঅভ্যুত্থানের যে স্পিরিট, এই স্পিরিটে সে টিকে রাখতে পারে কিনা। এটা তো পলিটিক্যাল লড়াই। আমি একটা হিস্ট্রিক্যাল উদাহরণ দিই। শেখ মুজিবুর রহমান কিন্তু বাংলাদেশের স্বাধীনতা চান নাই, তিনি চেয়েছিলেন প্রাদেশিক স্বায়ত্ত শাসন। তো প্রাদেশিক স্বায়ত্ত শাসনটা পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের রূপ নিয়েছে। তিনি মুসলিম লীগ করতেন, তিনি কিন্তু পাকিস্তানের ভাগ করতে তিনি চান নাই। কিন্তু বাংলাদেশ যখন স্বাধীন হয়ে গেছে, তখন তিনি বলেন যে পুরো বাংলাদেশের আন্দোলনটা আমরা করছি, আওয়ামী লীগ। এটা হলো আমাদের
পুরো সমস্যার একটা বিরাট একটা গোড়ার জায়গা। যখন আওয়ামী লীগ এটা একা দাবি করা শুরু করলো, এটা হলো প্রবলেম। এখনো বিভিন্ন দলগুলো দাবি করছে, আমি কিন্তু একবারও দাবি করি নাই যে বৈষম্যহীন ছাত্র তরুণরাই একমাত্র দাবিদার গণ অভ্যুত্থান, তারাও দাবি করে নাই একবারও। তারা বলছে এই, এবং তারা যখন গণ অভ্যুত্থান আমাদের আলোচনাটা এতক্ষণ সেই জায়গা থেকেই মোটামুটি ঘুরপাক খাচ্ছে যে জনগণটা কারা এখন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা সেখান থেকে গড়ে ওঠা যে জাতীয় নাগরিক পার্টি, তারা যেটি বলছে সেটাই জনগণের ভাষ্য, নাকি জনগণের ভাষ্য আরো অনেক কিছু আছে? জনগণের ভাষ্য তো সেটা লড়াইয়ের ব্যাপারে ভাই। আপনার বয়ান যদি প্রতিষ্ঠিত হয় তাহলে আপনার ভাষ্য আমি বুঝতে পারছি। আমি একটু আপনি যে প্রসঙ্গে কালেন যুক্তরাষ্ট্র প্রসঙ্গে, যুক্তরাষ্ট্র প্রসঙ্গে আসছে, আপনি যখন আপনি একটা রাজনৈতিক দলের ভাষ্য যদি জনগণ গ্রহণ করে তো ওটাই জনগণের ভাষ্য হবে। ফলে রাজনৈতিক লড়াই দ্বন্দ্বকে তো আপনি এই রবার দিয়ে মুছে ফেলতে পারবেন না, এটা রিয়ালিটি। এটাকে আপনি এটা তো করতে পারবেন না। ফলে এখন এনসিপি তো আমাকে যদি জিজ্ঞাসা করেন, আমি তো লিখেছি ওটা। আমি মনে করি যে এনসিপি কে রাজনৈতিক দল করা ঠিক হয়নি, আমি বলেছি, লিখেছি। কারণ এটা হলো ওই যে নির্বাচনের দ্বারা এই যে আমাদের রাজনৈতিক পরিস্থিতিকে বদলাবার একটা কৌশল। তো আমি মনে করি ঠিক আছে, এটা যদি তাদের নীতি না হয়ে কৌশল হয়, এটা ঠিক আছে, হতে পারে, যেহেতু তারা একটা লড়াই সংগ্রাম করতে গিয়ে তারা এটা ঠিক করতে পারে নাই। তো ভুল তো আমরা সকলেই করেছি, ও তো একাতে করে নাই। তো এই ভুলটা করার পরিপ্রেক্ষিতে তারা এটাকে শোধরাবার জন্য তারা চেষ্টা করছে। এখন তো উচিত ওকে, এখন আপনি জনগণ কাকে গ্রহণ করবে, আমার কথা কি গ্রহণ করবে, নাকি আপনি বিএনপির বক্তব্য নেবে, কি জামাতের বক্তব্য নেবে, এটা জনগণকে ভাবতে দিন, অসুবিধা নাই। কারণ যারা জনগণ যাদেরকে গ্রহণ করবে ওরাই তো সামনে রাজনীতিদার, ঠিক না? আমি একটু আপনি যে প্রসঙ্গটা আনেন সেই প্রসঙ্গে আসতে চাই যে যুক্তরাষ্ট্রের পুরস্কার প্রত্যাখ্যান করেছে উমামা ফাতেমা, কিন্তু এই যুক্তরাষ্ট্রই যখন এই গণ অভ্যুত্থানে তারা নিজেদের ইনভলভমেন্ট ঘটালো, অথবা আপনি যার সম্বন্ধে বলেছেন এর আগে সমকালকে আপনি সাক্ষাৎকারে বলেছেন যে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেফ্রি ডেভিড স্যাক্স, তিনি যে দাবি করেছেন এর মধ্যে আমেরিকার প্লট নির্মাণ করা ছিল বা আমেরিকার যোগ সাদৃশ্য হয়েছে, আপনি নিজেও বলেছেন যে এটিকে উড়িয়ে দেওয়া যায় না। তাহলে কি এটি সাম্রাজ্যবাদী একটি শক্তির খেলা ছিল পেছন থেকে? আমি পেছন থেকে বলছি, আমি সামনে কথা বলছি না। আপনার আপনার সাংবাদিকতার ভাষাটা আমি মনে করি আরো ভালো হলে ভালো হতো। এটা হচ্ছে যে সাম্রাজ্যবাদ সবসময় চেষ্টা করবে আপনার জনগণের অভ্যুত্থান, জনগণের শক্তিকে ঠেকাতে। এটা তো নতুন কিছু না, এটা নতুন কিছু না। সর্বোচ্চ চেষ্টা, সে যুদ্ধ করতেছে এখন ইরানের বিরুদ্ধে। আপনি ইসরায়েলকে আপনার একেবারে অখাতের অর্থ ঢেলে দিচ্ছে, আপনার একেবারে গাজাকে মাটিতে মিশিয়ে দিচ্ছে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র তো বাংলাদেশ অবশ্যই একটা আপনার শেখ হাসিনাকে সরাতে দিয়েছে, এটা আমরা সকলেই জানি। এবং বিএনপি কে ব্যাক আপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এটা তো ডেফিনেটলি বিএনপির সঙ্গে তো ডেফিনেটলি বিএনপি একটা বিপ্লবী গণমুখী রাজনৈতিক দল তো নয়। ফলে সাম্রাজ্যবাদ এভাবে ফাংশন করে। দিল্লি যদি আপনার হাসিনার মধ্য দিয়ে ফাংশন করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র বিএনপির মধ্যে দিয়ে ফাংশন করেছে। তো এটা হচ্ছে, এটা হলো ফ্যাক্ট। এতে বিস্মিত হওয়ার, এখানে ষড়যন্ত্র তত্ত্ব খুঁজবার কিছু নাই। জফরি সাজ কথাটা খুব পরিষ্কার করেছেন যে এখানে রাষ্ট্রের কোন রূপান্তর ঘটে না। এটা আমি তো একই কথা বলি, রাষ্ট্রের কিন্তু 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 যুক্তরাষ্ট্রের যে ইনভলভমেন্ট ছিল এটাকে আপনি ষড়যন্ত্র বলতে প্লিজ এটা আমি যদি আমাদের সঙ্গে কথা বলতে আসেন, কথা শেষ করতে দিই, মাঝখানে দিয়ে এটা হচ্ছে যে আপনার যদি আপনার গণ অভ্যুত্থানের পরে যে আপনার পরিস্থিতিটা তৈরি হয়েছে, তো সেটা তো 5-8 তারিখের ব্যবধান তো বিশাল। 8 তারিখের পরে তো সমস্ত রাজনৈতিক মানচিত্র বদলে গেছে। তো সে রাজনৈতিক মানচিত্র যখন বদলে গেছে, সেই পরিপ্রেক্ষিতে আমি বলেছি যে জফরি স্যাক্সের বক্তব্যটা আমাদেরকে একটু মনোযোগ দিতে হবে। এই কথা তিনি 18 তারিখে বলছেন, তারিখগুলো ভুলে যান না, কে কখন বলেছেন। আমি তারও বহু আগে বলেছি এটা সাংবিধানিক প্রতিবেদন। তো আমরা তো ভিন্ন কথা বলছি না, কিন্তু তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের কথা তো আমি বলিনি, এটা তিনি বলছেন। ফলে ডেফিনেটলি এখানে সাংবিধানিক প্রতিবিপ্লব ঘটাবার পেছনে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা ভূমিকা ছিল। তার মানে এই নয় যে আমরা ডক্টর ইউনূসের সরকারের বিরোধী, এটা ভাববার কোনো কারণ নাই। আমরা ডক্টর ইউনূস সরকারকে সতর্ক করার জন্য এই কথা বলবো যে আমাদের কিছুতেই মার্কিন সাম্রাজ্যবাদের থাবার অধীনে এই রাষ্ট্রকে নেওয়াটা ঠিক হবে না। এবং আশা করি তিনি এটা শুনবেন। এবং এখন যারা এখানে এই সরকারে আছেন, আমি মনে করি না যে সরকার মার্কিন সাম্রাজ্যবাদে একটা পুতুল সরকার তারা বসে দিয়েছে। ফলে আমাদের সমাজে দ্বন্দ্ব সংঘাত, এই সংগ্রামগুলো তো চলবে, সরকারের পর্যায়ে চলবে, আমলার পর্যায়ে চলবে, নীতি নির্ধারণী পর্যায়ে চলবে, সাংস্কৃতিক পর্যায়ে চলবে, বিভিন্ন পর্যায়ে লড়াইগুলো চলবে। ফলে সাম্রাজ্যবাদ বিরুদ্ধে লড়াইটা তো নিচকে কনস্পিরেসি না, এটাকে কনস্পিরেসি হলে ভুল ভাবলে তো চলবে না। কারণ গণ অভ্যুত্থানের ধারণা, গাঠনিক ধারণা, এগুলো তো একেবারে পিপলের, জনগণের নিজের ধারণা।
ফলে এই ধারণাগুলিকে বুঝতে হবে কোনটা জনগণের বয়ান আর কোনটা সাম্রাজ্যবাদী বয়ান। এটা হলো পার্থক্য। আজকে দেখেন জোহরান মমদানি আজকে থেকে নিউ ইয়র্কে তিনি মেয়র হয়েছেন না, তাকে কি বলেছে ট্রাম্প? তাকে বলেছে তাকে সে মার্কিন যুক্তরাষ্ট্রে তাড়িয়ে দেবে। আমি ডেমোক্রেটিক প্রাইমারিতে তাদের একটা মেয়রের আকারে একটা গুরুত্বপূর্ণ তাদের রাজনৈতিক নেতা, যেহেতু সে মুসলমান, যেহেতু সে ইসরায়েল প্রশ্নে তার ভিন্ন অবস্থান আছে, তাকে তারা বলছে যে তাকে আমরা সে নাকি ইমিগ্রেশন ভায়োলেশন করছে, সে নাকি মার্কিন সিটিজেন না, ওকে সে তার নিজের দেশে ফেরত পাঠিয়ে দেবে। এই যে সাম্রাজ্যবাদের এই যে দৃষ্টিভঙ্গি, এই যে ট্রাম্পের যে 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 দৃষ্টিভঙ্গি আপনি দেখছেন, একদম সিম্পল একটা জোহরান মামদানি শুধুমাত্র মুসলিম হবার কারণে, শুধুমাত্র সমাজতান্ত্রিক হবার কারণে, তাহলে বাংলাদেশেও আমরা কি মনে করেন যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের জন্য ইতিবাচক? এটা তো হতে পারে না। তারা তো বাংলাদেশকে তারা আরশোলা মনে করে, উইপোকা মনে করে, আমার চেয়ে এরকম মনে করে। তাহলে এখন আন্তর্জাতিক ভাবে চলতে হবে। কি বলুন, কোন শক্তিকে আমরা বাংলাদেশের বন্ধু মনে করবো আন্তর্জাতিক ভাবে? এইভাবে বন্ধু আলোচনা হয় না পৃথিবীতে। রাষ্ট্র মাত্রই আর সমস্ত রাষ্ট্র তার সম্ভাব্য শত্রু। এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের 1 নম্বর কথা। রাজনৈতিক সাহিত্যে প্রথম শেখে সকলে যে রাষ্ট্র মাত্রই অন্য সকল রাষ্ট্র তার শত্রু, এবং এটাকে ভেবেই তাকে রাষ্ট্রটা গঠন করতে হয়। যদি এটি রাষ্ট্রবিজ্ঞানের একেবারে প্রাথমিক শর্ত, আমি ওটুকু অন্তত জানি। কিন্তু কথা হচ্ছে আবার আন্তর্জাতিক বিশ্বকে এড়িয়ে তো আমি একাও চলতে পারবো না, কাউকে না কাউকে। আমার কথা তো বলি না, আমি কি করে এড়িয়ে চলবো তার জন্য আপনি বলেছেন, আমি তো বলিনি এটি আপনি বলছেন, এটা আমার মন্তব্য। আমি এই মন্তব্যের সূত্র ধরে প্রশ্ন করতে চাই। ঠিক আছে না, এখন আপনি সাম্রাজ্যবাদের মধ্যে তো ষড়যন্ত্র নাই। অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক রচনার পদ্ধতিটা হচ্ছে এটা কূটনীতির সম্পর্ক। এটা বলে কূটনীতি, শব্দটা কুটো, ক দীর্ঘ ইকার ট। কুটো মানে তার সঙ্গে একটা বিভিন্ন রকম সব তার পাত্র চলা যাবে না। শত্রুর সঙ্গে কিছু কিছু ক্ষেত্রে একমত, কিছু কিছু ক্ষেত্রে আপনি তার শত্রুতা করবেন, নির্ভর করছে কোন প্রশ্ন। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমাদের পণ্য আমদানি করছে, আমাদের পোশাক শিল্প নিচ্ছে, ফলে তার সঙ্গে আমি বাণিজ্যিক সম্পর্কটা খারাপ করতে পারবো না। কিন্তু তার সঙ্গে আরো অন্যান্য ক্ষেত্রে সে যে আমার দেশের আভ্যন্তরে রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করে, এই ব্যাপারে কি আমার জনগণকে সচেতন করবো না? আপনি কি মনে করেন? তাহলে আমার ওই জায়গা থেকে প্রশ্ন, কূটনৈতিক জায়গা থেকে আমাদের আসলে কার প্রতি আমাদের বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া উচিত? সবাই শত্রু, আমি রাষ্ট্রবিজ্ঞানের ভাষা অনুযায়ী ওটাকে স্মরণে রেখে, ঠিক আছে, বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া স্মরণে রেখেই আমাকে এখন কার সঙ্গে চলতে হবে? পররাষ্ট্র নীতি তো নাই, আমি আমার দেশের স্বার্থ দেখবো, আমার দেশের বিনিয়োগের জন্য, আমার দেশের টেকনোলজি ট্রান্সফারের জন্য, আমার দেশের সিকিউরিটির জন্য যা যা কিছু দরকার, যার কাছ থেকে পাই সেটা আমি নেব। সেটা মার্কিন যুক্তরাষ্ট্র হতে পারে, সেটা চীন হতে পারে, সে যে হতে পারে সেখান থেকে। ঠিক আছে না? এই তো সহজ ব্যাপার, তো অন্য কিছু না। এবং এবং অনেকে বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে ইনভলভমেন্টটা ছিল সেটি কোন প্রক্রিয়া ছিল? তারা কি এখানে কোন ধরনের রসদ সরবরাহ দিয়েছে, নাকি বুদ্ধিমত্তা সরবরাহ করেছে, নাকি অস্ত্র সরবরাহ করেছে? এই প্রশ্নগুলোর উত্তরে আপনি কি বলবেন? বাংলাদেশের রাষ্ট্র তার যে নীতি নির্ধারণ থেকে শুরু করে পলিসি মেকিং সমস্ত ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব ছিল। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র না, ইউরোপিয়ান ইউনিয়নের প্রভাব। কারণ এখানে ডেভেলপমেন্ট ফান্ডের বড় একটা ফান্ড আছে মার্কিন, তার মাধ্যমে ওয়ার্ল্ড ব্যাংক থেকে নেন, এডিবি থেকে নেন, ঠিক আছে না? এবং আপনি সে আন্তর্জাতিক নীতি আপনি অনুসরণ করেন, প্রত্যেকটা ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নীতিটাই প্রয়োগ হয়। ফলে মার্কিন গণঅভ্যুত্থানের ক্ষেত্রে জানতে চাচ্ছি, গণঅভ্যুত্থানের ক্ষেত্রে তাদের যে ইনভলভমেন্ট ছিল সেই বিষয়ে জানতে চাচ্ছি, তারা কিভাবে এটাকে তারা নিজেদের মতো ব্যবহার করতে পেরেছে এভাবে। যখন সেটা মার্কিন যুক্তরাষ্ট্র আকারে আপনি ভাববেন না, আপনাকে ভাবতে হবে যে আপনার এখানে গণঅভ্যুত্থানটা সাংবিধানিক প্রতি বিপ্লবের রূপ নিল কেন? কেন তারা পুরনো রাষ্ট্র ব্যবস্থাকে টিকিয়ে রাখলো? কারা রাখলো? কেন রাখলো? কারা সিদ্ধান্ত নিল যে বাংলাদেশকে এই বর্তমান সংবিধানের অধীনে শপথ নিতে হবে? এটা বের করলে তো মার্কিন যুক্তরাষ্ট্র খুঁজে পাবে না। আমি তো সাংবাদিক। অভ্যুত্থান পরবর্তী তাদের যে প্রভাব আর অভ্যুত্থান চলাকালীন প্রভাব বা তার আগের যে প্রভাব, আমি আর অবশ্য বুঝতে পারিনি। প্রথমত আমি বলছি যে এটা আপনি তাহলে স্বীকার করছেন যে এটা সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে? আপনার বক্তব্য অনুযায়ী আমি ধরে নিচ্ছি, আপনার বক্তব্য অনুযায়ী ধরে নিচ্ছি।
সাংবিধানিক বিপ্লব হয়েছে বুদ্ধিবৃত্তিক ভাবে কি করে হয়েছে এটা আমি ব্যাখ্যা করছি আমার লেখাতে। আপনি সাংবাদিক আকারে আপনি খুঁজবেন, আমাকে তথ্য দেবেন যে কারা কারা এই 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 সিদ্ধান্ত নিল যে সংবিধানের অধীনে শপথ দিতে হবে। কারা নিজে আমার চেয়ে আপনি ভালো বুঝবেন। আমি বুদ্ধিবৃত্তিক আকারে যে ব্যাখ্যাটা দিচ্ছি সেটা এই, আমাদের সমাজে সাংবিধানিক প্রশ্নে, সংবিধান, গণতন্ত্র, শাসনিক ক্ষমতা, কেমন সভারেন্টি, সার্বভৌমত্ব, এইসব প্রশ্নে বুদ্ধিবৃত্তিক চেতনা অত্যন্ত দুর্বল। এই কারণে ঘটনাটা সহজে ঘটতে পেরেছে। যদি আমরা বুদ্ধিবৃত্তিক ভাবে সচেতন থাকতাম তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কোনো শক্তি আমাদেরকে এই 5ই আগস্টের পরে দুর্বল করতে পারতো না, এই সুযোগটা তারা নিতে পারতো না। যেহেতু আমাদের সমাজটা দুর্বল, আমাদের একটা শক্তিশালী গণমাধ্যম নাই, আমাদের একটা শক্তিশালী সাংবাদিক শ্রেণী নাই যারা আমাদেরকে সত্যিকার অর্থে ঠিক মতো তথ্য দেবে, ঠিক মতো তথ্য হাজির করবে, ফলে তারাও সাম্রাজ্যবাদের কাছ থেকে নানান ভাবে তারা উপকৃত। এই উপকারের কারণে আমরা এই গণঅভ্যুত্থানটা আমাদের এই আমার প্রশ্নটি ছিল যারা মহাজন অভ্যুত্থানের আগে অথবা অভ্যুত্থান চলাকালীন সময়ে বা তারও আগে যে আন্দোলনটি ছিল কোটা বিরোধী আন্দোলন, সেখান থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, এই সময়গুলো তো মার্কিন যুক্তরাষ্ট্র কি ধরনের ভূমিকা রেখেছে আপনার কি মনে হয়? মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিদিনই কি এম্বাসি গুলোতে যায় নাই? আমাদের রাজনৈতিক দলগুলা পার্টিতে যায় নাই, তাদের মদ খাই নাই, তাদের চিজ খাই নাই, তাদের পনির খাই নাই, তাদের পার্টিতে যায় নাই? আপনি কি প্রশ্ন করছেন? আপনি দেখছেন না সরাসরি করে, যেটা আন্তর্জাতিক আইনের। পার্টিতে গিয়ে মদ খেলে খাওয়া দাওয়া করলেই কি একটা প্লট নির্মাণ করা হয়ে যায়? এম্বাসি মাত্রই একটা পর্দে, এম্বাসি মাত্রই সে আমার শত্রু রাষ্ট্রের প্রতিনিধি, যেহেতু বিশ্বে বাস করি বলে তার এম্বাসি আছে। ফলে আমরা এম্বাসির কিন্তু আজ আন্তর্জাতিক যে সকল আইন আছে সেখানে এম্বাসিরও উচিত না কোন জায়গাতে ইন্টারভেন করা, এটা তো একটা সভারেন স্টেট। অবশ্যই অবশ্যই। তাহলে আপনি এই প্রশ্নগুলো কেন আমাকে করছেন? আমি তো মনে করি যে কোনো রাজনৈতিক দলের উচিত নয়, আনলেস ইট ইজ এ ফর্মাল মিটিং। ফর্মাল মিটিং নিয়ে আমার কোনো আপত্তি নেই। আপনি এম্বাসি ডেকেছে আমাদের বড় বড় রাজনৈতিক দলগুলোকে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি কি সারাক্ষণ দেখা করছেন, সারাক্ষণ কথা বলছেন, তাদের লোকজনের সঙ্গে চলাফেরা করছেন, তো তারা তো এখানে সক্রিয় রে ভাই, তারা তো সারাক্ষণে অ্যাক্টিভলি এখানে বাংলাদেশে আছে। তো এটাকে আমি খুঁজে বের করবো না সাংবাদিকরা বলবো? আমি তো যেহেতু আপনি বলেছেন যেটা উড়িয়ে দেওয়া যায় না, জেফ্রি ডেভিড স্যাক্সের মন্তব্যকে আপনি উড়িয়ে দিতে চান, সেই জায়গা থেকে আপনার কাছে প্রশ্ন। আমি তো তাকে বুদ্ধিজীবী তার বক্তব্য আকারে আমি উত্তর দিয়ে যাচ্ছি, খুঁজে বের করার দায়িত্ব তো আপনাদের। আমি তো উড়িয়ে দিচ্ছি না, তো আমি তো বলছি আপনার কাছ থেকে খুঁজে বের করার চেষ্টা করছি যে আপনি কিছু জানেন কিনা, আমার কাছ থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন কিনা। আমি বুঝি না, আপনি বুঝতে পারছেন, আমি তো সাংবাদিক না। ফলে আমি যখন বলছি এটা ভেবে দেখার দরকার, অবশ্যই আমি তো আমার ইন্টেলেকচুয়ালি ব্যাখ্যা করছি যে হ্যাঁ মার্কিন যুক্তরাষ্ট্রের এখানে একটা ইনভলভমেন্ট ছিল। আর আপনার তো এটা আমার বুদ্ধিবৃত্তিক ব্যাখ্যা তো আমি দিয়ে যাচ্ছি সারাক্ষণই। এখন যেখানে আপনি চাইতেছেন ফিজিক্যালি এজেন্ট ধরবেন কিনা, মানে মার্কিন চর খুঁজতেছেন আপনি, তো মার্কিন চর খোঁজার দায়িত্ব তো আমার না, ওটা গোয়েন্দা বিভাগকে বলেন না। যেহেতু আপনি যেহেতু বুদ্ধিবৃত্তিক তথ্যগুলো আমাদেরকে দিচ্ছেন, বুদ্ধিবৃত্তিক যেই পরিকল্পনা বলি বা সামনের দিনে এগিয়ে যাওয়ার যেই পথনকশা বলি, আপনি তো সেগুলো দিচ্ছেন, সেই বুদ্ধিবৃত্তিক চর্চা থেকে আপনার ফাইন্ডিং এ কিছু আসে কিনা সেটি আমাদের জিজ্ঞাসা আপনার কাছে। আমি সাংবাদিকরা তো আপনি বারবার সাংবাদিক হিসেবে আমাকে আরো বেশি সমৃদ্ধ হওয়ার কথা বলছেন। অবশ্যই আমার সমৃদ্ধ হওয়ার বিষয় রয়েছে, অবশ্যই আমি প্রতিনিয়ত শিখছি। আমি শেখাগুলো তো আপনাদের কাছ থেকে হতে পারে, আমাদের আলোচনাটা অনেক বেশি সমৃদ্ধ হতো, কারণ আপনিও তথ্য দিতেন, আমি তথ্য পরিপ্রেক্ষিত কথা অনেক সমৃদ্ধ হতো। তাহলে আপনি আমার অনেক ধরনের প্রশ্ন রয়েছে, জি, সেই উত্তরগুলো আমরা একটু খোঁজার চেষ্টা করবো সেখান থেকেই। আমি প্রথমেই বলে নিয়েছি আমার কাজটা হচ্ছে যে তারা বুদ্ধিবৃত্তিক ভাবে বলা যে জেফ্রি স্যাক যে বক্তব্যটা বলেছেন এবং এটাকে ফেলে দেওয়া যায় না। দেখুন আমি কিন্তু বলি নাই যে আমি সমর্থন করি, একমত, তা বলি নাই, এটাকে ফেলে দেওয়া যায়। তার মানে এখানে একটা তৎপরতা তো রয়েছে, এটা তো যে কেউ বুঝতে পারে। ওয়ার্ল্ড ব্যাংকের মাধ্যমে, এডিবির মাধ্যমে, মিনিস্ট্রির মাধ্যমে, আমলাদের মাধ্যমে তো অবশ্যই প্রভাব আছে সব। এখন সেটা তো খোঁজার দায়িত্ব আমার না, আমি তো দেখবো। কিন্তু আপনার কাছে বুদ্ধিবৃত্তিক জায়গা থেকে যদি প্রশ্ন করি, তাহলে মার্কিনীদের স্বার্থটা কি ছিল? শুধুমাত্র আওয়ামী শাসনটাকে উৎখাত করা, নাকি আরো কোনো গভীর কোনো পরিকল্পনা ছিল? প্রথম স্বার্থ হচ্ছে জনগণের উত্থানকে ঠেকে দেওয়া।
বাংলাদেশের একটা গণতান্ত্রিক রূপান্তর হোক এবং ক্ষমতার জনগণের কাছে যাক এবং বাংলাদেশ একটা সমৃদ্ধশালী রাজ্যে পরিণত হোক, এটা তারা চায় না। কারণ তারা এই সকল পরাশক্তি চায় বাংলাদেশ এবং লুটেরা মাফিয়াদের একটা রাষ্ট্র হয়ে থাকুক এবং তাদেরকে তথাকথিত নির্বাচনের নামে একটা ভুয়া গণতন্ত্রের চেহারা নিয়ে এসে থাকুক, এটা তারা সকলে চায়। যেন তারা প্রতি 5 বছর পর পর আমরা কিছু ডাকাতদেরকে নির্বাচিত করে আনতে পারি, এটাই তারা চায়, সকলে চায়। ফলে এটার বিরুদ্ধে যখন জনগণ রুখে দাঁড়িয়েছে এই আপনার 5ই অগাস্টে, এটাকে নস্যাৎ করার জন্য এখন সকলে হাত মিলিয়েছে। তার সঙ্গে আমাদের রাজনৈতিক দল এবং পরাশক্তিগুলো সকলে হাত মিলিয়েছে কি করে এই গণ অভ্যুত্থানকে দমন করা। ফলে এটা সম্পর্কে জনগণকে সতর্ক করা, জনগণকে হুঁশিয়ার করা, এটা আমার দায়িত্ব। আমি সেই দায়িত্ব পালন করে যাচ্ছি এবং এটা আমি করে যাবো। ফলে সেই কারণে আমাদের কারণ ভাবো আমরা এখন একটা সাংবিধানিক প্রতিবিপ্লবের বিপদের মধ্যে পড়ে গেছি এবং এই সাংবিধানিক প্রতিবিপ্লবকে জাস্টিফাই করার জন্য তারা নানান রকম পরিভাষা তারা ব্যবহার করে। এটাকে আমি বলেছি দেখুন, গণ ঐক্যের পরিবর্তে বলে জাতীয় ঐক্য। ফলে গণ ঐক্যকে তারা শেয়ার করতে চায় আর বিভিন্ন ক্ষেত্রে কেমন বন্দোবস্ত, রাজনৈতিক বন্দোবস্ত, যে লুটেরা মাফিয়া শ্রেণীর মধ্যে তাদের স্বার্থের যে মীমাংসা, তাদের মধ্যে যে মীমাংসা, এটাকে তারা বলে রাজনৈতিক বন্দোবস্ত। তো এইসব শব্দ দ্বারা, এইসব শব্দের আড়ালে তারা এই সাম্রাজ্যবাদী পরাশক্তিদের আধিপত্যের অধীনে তারা বাংলাদেশকে রাখতে চায়। ফলে জনগণ নিঃসন্দেহে এখান থেকে এই বেড়াজাল থেকে ভেঙে বেরিয়ে আসে। তাহলে আওয়ামী লীগ তো লুটেরাদের দল ছিল, জি, সীমাহীন দুর্নীতি হয়েছে আওয়ামী লীগের সময়। আওয়ামী লীগ জনগণ বিরোধী একটি প্ল্যাটফর্ম ছিল। তাহলে যুক্তরাষ্ট্র যদি চায়, যদি কি আমরা তো সবাই জানি যুক্তরাষ্ট্র এটি চাই, কখনো গণতান্ত্রিক শক্তির উত্থান চায় না, তাহলে আওয়ামী লীগ থাকলে সমস্যা কি ছিল তাদের? জি, আওয়ামী লীগ যদি থাকতো ক্ষমতায়, সমস্যা কি ছিল? সেটা ছিল আওয়ামী লীগ বাই দিস টাইম জনগণের কাছে গ্রহণযোগ্য একটা দল আকারে তারা বিক্রি করতে পারছিল। আওয়ামী লীগ যে সকল গুম এবং যে সকল মানবাধিকার পূর্ণ করেছে, এটা তাদের পক্ষে, তারা হাসিনাকে সরাতে এবং তারা সরাতে পেরেছে। তারা তো রাষ্ট্র ব্যবস্থা বদলাতে চায় না, তারা তো ঠিকই করেছে। তারা তো তাদের কাজটা তারা ঠিকই অর্জন করবে। এখন জনগণ যেন এই ধোকায় না পড়ে যে হাসিনাকে সরালেই তাদের জয় হয়ে গেছে। এখন তারা বোঝাতে যে হাসিনাতে চলে গেছে, এখন তোমাদের জয় হয়েছে, এখন আগের ব্যবস্থাটাই থাকুক, এটা হলো তাদের লক্ষ্য। ওইখানে আমার প্রশ্ন ছোট করে, তাহলে হাসিনাকে তারা কেন সরাতে চাইলো? আমি বুঝতে পারছি না, এটা আমার বোধের ঘাটতি, এটুকু আপনি ক্লিয়ার করেন। আমি তো বললাম তো, হাসিনাকে দিয়ে এখনকার গভর্নেন্স তো চলছিল না এবং একই সঙ্গে হাসিনা তাদের কাছে গ্রহণযোগ্য ছিল না আন্তর্জাতিক ভাবে, শুধু এখানে না, তার যে গুম করা, তার যে বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন, তার যে জনগণের উপর তার যে অত্যাচার, তার বিভিন্ন রকম ভাবে যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, এসব আন্তর্জাতিক ভাবে এটা গ্রহণযোগ্য ছিল না। ফলে এই শাসককে তারা যুক্তরাষ্ট্র আমাদের ভালো চায়, কোন কোন ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আমাদের ভালো চায়, শেষ করি, ব্যবস্থা তারা রাখতে চায়, ব্যক্তিকে সরাতে চায়, এটাকে ভালো বলে না। না আমি তো ভালো বলছি না, আমি কারণই জানতে চাইছি তাহলে যে হাসিনাকে সরালো গুম খুনের অভিযোগ বা অন্যান্য আরো অনেক বিষয়ের অভিযোগ, মানবাধিকার লঙ্ঘন, তাহলে এইগুলো কি সত্যি সত্যি যুক্তরাষ্ট্র চায় যে এগুলো প্রতিষ্ঠিত হোক, গুম খুন না হোক? আমি তো বলেছি বারবার, এটা হচ্ছে তারা ব্যবস্থাটা টিকিয়ে রাখতে চায়। যুক্তরাষ্ট্র কি চায় না চায় আমি তো তাদের একেবারে দলিল দেখে তো আপনাকে বলতে পারবো না, তাদের আপনি প্রশ্ন করবেন দেখবেন। আমি বলছি যে পুরো যে পরিস্থিতিটার পরিপ্রেক্ষিতে আমি বলছি যে ব্যক্তিকে টিকিয়ে রাখা, আপনি নীতিটা বুঝেন, আগে অ্যানালিসিসটা বুঝেন। ব্যক্তিকে টিকিয়ে সরিয়ে দিয়ে ব্যবস্থাকে টিকিয়ে রাখাটাই সাম্রাজ্যবাদী রাজনীতি। কারণ ব্যবস্থাটা সাম্রাজ্যবাদ তৈরি করে। আমি যদি তার পারপাস না থাকে, আপনি আমার চাকরি করেন, ধরেন আপনার চাকরি, আপনার কদিন পর আপনার পছন্দ হচ্ছে না আমার, তো আমি তো পুরো প্রতিষ্ঠান তার বাদ দেবো না, আপনাকে খালি বাদ দেবো। এই ঘটনাটা এটাই হয়েছে, আর তো কিছু হয়নি। ফলে আমরা জনগণকে এই ব্যাপারটা বোঝানোটা আমাদের কাজ। জনগণ যদি এটা বোঝে তাহলে তারা ব্যবস্থাকে পরিবর্তনের জন্য তারা আরো উজ্জীবিত হবে, তারা সচেতন হবে। ফলে জনগণ, আমরা কি শেষ করতে পারি? আমার শেষ কোশ্চেন, এই প্রশ্নের উত্তরটা নিয়ে আমি শেষ করতে চাই। নিঃসন্দেহে যুক্তরাষ্ট্র কখনোই আমাদের মঙ্গল চায় না, এবং শুধু শেখ হাসিনা সরকারের উৎখাত ঘটিয়ে নতুন আরেকটি তারা ওই ধরনের সরকার হয়তো পেতে চায়। তাহলে ব্যক্তি শেখ হাসিনাকে কেন সরালো? ব্যক্তি শেখ হাসিনাকে কেন উৎখাত করতে তারা তাদের মতো করে ব্যবস্থাকে টিকিয়ে রাখার জন্য ব্যক্তিকে তো সরাতেই পারে। আমি তো বললাম ততক্ষণ, আপনি তো শুনছেন না।
আমি বলতেছি গুম খুন মানবাধিকার লঙ্ঘন বিভিন্ন ক্ষেত্রে সে আর গ্রহণযোগ্য ছিল না, বারবার বলছি তার বিরুদ্ধে মলা অভিযোগ আছে। হ্যাঁ, অভিযোগ আছে। আমি সেই জায়গা থেকে তোমার প্রশ্ন ছিল, তোমার যুক্তরাষ্ট্র এগুলো চায় না, মানবাধিকার লঙ্ঘন, গুম খুন এগুলো চায় না তারা? রিপোর্ট পড়েন, যুক্তরাষ্ট্রের যে মানবাধিকার রিপোর্ট প্রতি বছর ছাপা হয়, আপনি পড়ে পড়লে আপনি পাবেন। পড়ি, আমি পড়ি, ওখানে আমি পড়ার চেষ্টা করি। বরং জাতিসংঘ প্রথম বলেছে যে 5 আগস্টের আগে যে 852 জনের কথা বলছে সরকারিভাবে, 837 অথবা 852, তারা একবারে 1500 জনের হত্যাকাণ্ডের কথা বললো, কিন্তু তারা আলাদাভাবে কোনো হিসাব দেখালো না যে 5 আগস্টের আগে কতজন, 5 আগস্টের পরে কতজন। এটা নিয়ে এই আলোচনাগুলো আমরা পরে করি, এগুলো হেটোরিক্যাল, এগুলো আলোচনা করে লাভ নাই। আপনি তো মূল যে আলোচনাটা হয়ে গেছে। জি না, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জনাব ফারুক মহাজের আপনাকে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। দর্শক, শেষ করছি, ভালো থাকুন, আল্লাহ হাফিজ।